রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার যে আমরা আলোচনা করছি, এবিটিএ টেস্ট পেপারের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যে প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছি তার আজকে সেকেন্ড যে পেজটা রয়েছে তোমাদের, কত নম্বর পেজে টেস্ট পেপারে তোমাদের 20 নম্বর পেজে যে প্রশ্নপত্রটি রয়েছে তার আলোচনা করব আজকে। তো প্রথম ভিডিওটা তোমরা আশা করি সবাই দেখেছো। এটা দ্বিতীয় প্রশ্নপত্রে আলোচনা হতে চলেছে। এই প্রশ্নপত্রে আলোচনার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে তোমাদের ইংরেজি, ফিজিক্স এইগুলো কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে একটা করে পেজ। এছাড়া বায়োলজি দু একদিনের মধ্যেই বায়োলজিরও ফুল সেট লাইভ স্যার আলোচনা করবেন, সেটাও তোমরা সঙ্গে জুড়ে থাকো এবং প্রত্যেকটা প্লেলিস্টে গিয়ে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যেহেতু টেস্ট পেপারে তোমাদের বেশিরভাগ জায়গায় কিন্তু অ্যান্সার শিট নেই, সেই কারণে তোমাদের খুব সুবিধা হবে আমাদের ভিডিওগুলো যদি পরপর দেখতে থাকো। আর এখানে আমরা সমস্ত উত্তর নিখুঁতভাবে, তোমাদের ভুল তোমরা পাবেই না বললে চলে, এখানে আমরা নিখুঁতভাবে আলোচনা কিন্তু করছি। এবং আর একটা কথা ওর সঙ্গে, দেখো এই যে 40টা প্রশ্ন মানেই তোমরা এটা ভাববে না যে এই তো আমি টিক দিয়ে গেলাম, ধরো একটা টিক দিয়ে গেলাম, তোমরা স্কিপ করে 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 দেখে গেলে যে একটার পর একটা হচ্ছে, তাহলে এর উত্তর এটা, এর উত্তর এটা। কিন্তু ওখানে তোমাদের এক স্বার্থ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা বলতে পারো যে হয়তো আমাদের স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু আমাদের যদি ক্ষুদ্র স্বার্থ হয়, তোমাদের কিন্তু এক বৃহৎ স্বার্থ নষ্ট হচ্ছে। কিভাবে না, এখানে আমরা 40টা প্রশ্ন আলোচনা করতে গিয়ে 40টাই কিন্তু করছি না, তার সঙ্গে আরো এক্সট্রা 20টা 25টা প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ একটা প্রশ্নে কিন্তু একটাই আমরা থাকছি না, তার কাছাকাছি যে প্রশ্নগুলো হয়, দেখো টেস্ট পেপারে যে প্রশ্নটা রয়েছে সেটা তো নাও পড়তে পারে, তার কাছে কোনো একটা কিছু পড়তে পারে না, তো সেগুলো আমরা আলোচনা করছি। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি ভিডিওর আলোচনাতে। দেখো প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্নে কি আছে, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? এখানে জয়রাম মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করা হচ্ছে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কোন দিনের কথা বলা হয়েছে? কোন দিনের কথা বলা হয়েছে? সোমবারের কথা বলা হয়েছে। কারণ কি সোমবারের কথা কেন বলা হচ্ছে? সোমবার দিন সেখানে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে, তাই সেই সোমবার দিনে যাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, কি জন্য? আমি বলতে কে এখানে? আমি হচ্ছে জয়রাম মুক্তার। এই জয়রাম মুক্তার কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছে, কি জন্য? হাতি দরকার, হাতির জন্য। তাহলে গরুর গাড়ির জন্য, পালকির জন্য, হাতির জন্য, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, কুছ পরোয়া নেই তাই কিনবো, বক্তা কে? যা কিনতে চায় তার মূল্য কত? এখানে যদি প্রশ্নটা থাকতো বক্তা কে, তাহলে কি উত্তর হতো? জয়রাম মুক্তার। তিনি কি কিনতে চাইছেন? তিনি কিনতে চাইছেন হাতি। তো কত টাকা মূল্য চাইছে? 2000 টাকা মূল্য চাইছে। যখন বলা হচ্ছে না যে বিস্তর দাম চায়, একটি মাদি হাতি, একটি বাচ্চা মাদি হাতি রয়েছে, তার বিস্তর দাম চাই 2000 টাকা, তখন জয়রাম মুক্তার বলেন কুছ পরোয়া নেই তাই কিনবো। প্রায় 60 বৎসর হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বিশ্রাম নিচ্ছেন না কেন? বিশ্রাম নিচ্ছেন না কেন? ছেলে দুটি, অপশনগুলো দেখো, ছেলে দুটি মানুষ নয় বলে, বড় ছেলেটি কোনো উপার্জন করে না, ছোটটি পড়ছে, খুব টাকার প্রয়োজন। এখানে কোনটা হবে? তোমাদের দেখলে সাধারণভাবে মনে হতে পারে ছেলে দুটি মানুষ নয় বলে, তাই তো? ছেলে দুটি মানুষ নয় বলে, কিন্তু আমি বলবো ছেলে দুটি মানুষ নয় বলে এই উত্তরটা করো না। কোনটা করবে? বড় ছেলেটি কোনো উপার্জন করে না। এর যুক্তি আমি তোমাদের দিই। এখানে দেখবে পরিষ্কার করে বইয়ে তোমাদের লেখা আছে, বড় ছেলেটি যদি উপার্জন করত তাহলে জয়রাম মুক্তার এতদিনে কি করতেন না হরিনাম করতেন, তাই তো? জয়রাম মুক্তার এতদিনে কাজ ছেড়ে দিয়ে তিনি হরিনাম করতেন। তাহলে এখানে বড় ছেলেটি উপার্জন করে না, সেই প্রসঙ্গটাই দেওয়া আছে এর কাছাকাছি। তাহলে উত্তর কোনটা হবে? বি অপশনটা তোমরা উত্তর করো। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলা আছে, আজ আবার আদরিনী মেলায় যাইবে। আদরিনী আজকে আবার মেলায় যাবে, কি জন্য যাবে সে? মেলা দেখতে যাবে, বিক্রির জন্য যাবে, খেলা দেখাতে যাবে, নাকি অর্থ উপার্জনে যাবে? সে কি করতে যাবে? বিক্রির জন্য। আদরিনী
আদরিণীকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। পরের প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? কোনটি গ্রহণ করব? প্রাবন্ধিক কে? স্বামী বিবেকানন্দ। তিনি কি বলছেন, কোন ভাষাকে গ্রহণ করতে বলেছেন? সংস্কৃত ভাষা, চট্টগ্রামের ভাষা, কলকাতার ভাষা নাকি পাশ্চাত্য ভাষা? কোনটা হবে? কলকাতার ভাষা, অর্থাৎ যেটা আমরা রাঢ়ী উপভাষা পাই, আমরা যে এই যে ভাষায় কথা বলছি এটা কোন উপভাষা? আমাদের তো বাংলাতে 5টি উপভাষা রয়েছে, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী। তো তার মধ্যে আমরা এই যে কথা বলছি, এই কথাটা কি? এই কথাটা রাঢ়ী। তাহলে কোনটা? সেটা এই যে কলকাতার ভাষা। পরের প্রশ্ন দেখো, মীমাংসা ভাষ্য কার লেখা? মীমাংসা ভাষ্য কার? সবর স্বামীর লেখা। ভাষাকে হতে হবে, এক্ষেত্রে তোমাদের একটা কনফিউজ থাকবে, কি ভাবের বাহন হবে নাকি সাপ ইস্পাত হবে? ভাষাকে হতে হবে যদি হতো তাহলে হতো ভাবের বাহন, ভাষাকে করতে হবে, ভাষাকে করতে হবে কি? সাপ ইস্পাত। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে সাপ ইস্পাত, বি অপশন হবে বি সঠিক উত্তর। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল? আব্দুল করিম খাঁর ধর্ম কি? গান। কবির মানুষকে যে পথে থাকতে বলেছিলেন তা হলো অহং, অচেনা, মিথ্যা নাকি সত্য? কবিরের কি? সত্যের বয়ান। তাহলে কি হবে? উত্তর অপশন হবে ডি। এক সেকেন্ড একটু, এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি আমার সঙ্গে সঙ্গে তোমরা তো আগে দেখছো, তোমরাও কিন্তু গুনতি করো তোমরা কতগুলো ঠিক নিজে করতে পারছো, এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাও তুমি 40-এ কত পেলে। দেখতে চাই। দেখো এটা তুমি যদি নিজের থেকে একটু গুনতি করো এবং আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাও, দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে যে আমি এতগুলো করতে পারছি। তাই অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কতগুলো ঠিক করতে পারলে। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন, ভ্যান গগ কে ছিলেন? তিনি ছিলেন একজন চিত্রশিল্পী। দিগ্বিজয়ের রূপকথা কবিতার কবির নাম কি? কবির নাম নবনীতা দেবসেন, তোমরা সবাই জানো। নবনীতা দেব, নবনীতা দেবসেন, নবনীতা পাল, নবনীতা দে। কোনটা হবে? নবনীতা দেবসেন, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা 12। 13 নম্বর প্রশ্ন দেখো কি আছে। 13 নম্বর প্রশ্নে বলা আছে তেপান্তরের পক্ষীরাজ নাম রেখেছি। তেপান্তরের পক্ষীরাজ, তাহলে তার আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল। প্রথম হচ্ছে এক জাদু অশ্ব, দ্বিতীয় হচ্ছে মন্ত্রপুত অশ্ব। তাহলে প্রথমের নাম কি রেখেছিল? বিশ্বাস। তাহলে তেপান্তরের পক্ষীরাজের নাম হচ্ছে বিশ্বাস। 14 নম্বর প্রশ্ন দেখো, স্থানিত ইস্পাত খণ্ড কবি যার নাম রেখেছেন? এটা দ্বিতীয়, তাহলে এর নাম কি রেখেছেন কবি? ভালোবাসা। পোটরাজ দামার বড় ছেলের নাম? পোটরাজ দামার বড় ছেলের নাম, পোটরাজ এবং দামা এই দুজন স্বামী স্ত্রীর, তাদের বড় ছেলের নাম হচ্ছে কি? আনন্দ। পোটরাজ হলো একটি সম্প্রদায়। কি হবে? সম্প্রদায়। পোটরাজ বলতে আমরা কাকে বুঝি? যে দেবীর সেবায়িত, তো সে একটা সম্প্রদায়। পোটরাজ বলতে সম্প্রদায়কে বোঝায়। এখন আমাদের একে অপরকে লাগবে, এখন আমাদের একে অপরকে লাগবে কিসের জন্য? কিসের জন্য লাগবে না, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য লাগবে। তোমরা কেউ কেউ ভাবতে পারো বিপদ মোকাবিলার জন্য, কিন্তু আশা করা যায় আগুন বানানোর জন্য। তোমরা এটা কমেন্ট করে জানাও যে কি হবে, আগুন বানানোর জন্য না কি এই বিপদ মোকাবিলার জন্য? ইমারত বানানোর জন্য তো হবে না, মধু তালাশের জন্য হবে না, আশা করা যায় আগুন বানানোর জন্য। কিন্তু তবুও তোমাদের যদি মনে হয় বিপদ মোকাবিলার জন্য, তোমরা ওটা কমেন্টে আমাকে জানাও। 18 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস, অপশন ডি সঠিক উত্তর। ফলিত ভাষাবিজ্ঞানে আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে কিসের? মানব মনের, প্রকৃতির, সমাজ ভাষা বিজ্ঞানের, মানব ভাষার। মানব ভাষার কি সম্পর্ক? কখনো কখনো মনে হতে পারে সমাজ জীবনের সঙ্গে, কিন্তু সমাজ জীবনটা হবে না, সঠিক উত্তর হবে মানব ভাষার কি সম্পর্ক। শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈবেত্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একে বলেছেন, একে কি বলেছেন তোমরা সবাই জানো, একে বলেছেন দ্য ড্রেস অফ থট। তাহলে কি? চিন্তার পোশাক। উত্তরটা কি হবে? চিন্তার পোশাক। দেখো শুধু চিন্তার পোশাক মনে রাখবে না, তোমরা যে এর ইংরেজি যে টার্মগুলো সেগুলোও কিন্তু তোমরা মনে রাখবে, কারণ বাই চান্স ধরো এগুলো না দিয়ে দ্য ড্রেস অফ থট দিতেই পারতো, তাই তো? তাহলে সেটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়। বাকযন্ত্রের সাহায্যে আমাদের যে বাকযন্ত্র, কি কি বাকযন্ত্র আমাদের? গলা, জিহ্বা, হ্যাঁ, তালু, দন্ত, নাসিকা, সবকিছু যা কিছু বাকযন্ত্রের মধ্যে পড়ছে
সেইগুলোর সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় কিসে? ধ্বনি বিজ্ঞানে, ধ্বনি তত্ত্বে নয়। কোথায় হবে? ধ্বনি বিজ্ঞানে। ল ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, ঘোষ ধ্বনি নাকি পার্শ্বিক ধ্বনি। এখানে একটু সামান্য আলোচনা করে নি। ল ধ্বনি, ল, আমরা যখন র উচ্চারণ করব তখন কি হবে? জিহ্বা আমাদের কম্পিত হবে। র, আমরা তো বাঙালি, অতি সহজে আমরা বাংলা উচ্চারণ করতে পারি, কিন্তু একজন অবাঙালি লোককে যদি দিয়ে আমরা উচ্চারণ করাই তাহলে সে র যখন বলবে দেখবে জিহ্বা কম্পিত হবে। এই যে জিহ্বা কেঁপে যাবে, এই কম্পিত ধ্বনি আলাদা, কিন্তু ল বললে তো কাঁপে না। তাড়িত ধ্বনি, ঢয়ষ্ণড় ঢয়ষ্ণড়, এগুলো উচ্চারণ করলে কি হয়? জিহ্বা মূর্ধাকে তাড়না করে, তো তাকে আমরা কি বলবো? তাড়িত ধ্বনি। ঘোষ ধ্বনি, শীষ ধ্বনি, সেগুলো তো রয়েছে। পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি কাকে বলবো? না, যে ধ্বনি উচ্চারণ করলে আমরা যে ল উচ্চারণ করছি, দেখবে ল যখন বলছি জিহ্বা আমাদের তালুতে লেগে যাচ্ছে, ল, আর তার দুদিক দিয়ে, এই যে জিহ্বা লেগে যাচ্ছে তালুতে, তার দুদিক দিয়ে কি হচ্ছে? বাতাস বেরিয়ে যাচ্ছে। এই জন্য একে বলবো পার্শ্বিক। পার্শ্বের সাইড দিয়ে যখন বাতাস বেরিয়ে যাচ্ছে তাকে আমরা বলবো পার্শ্বিক ধ্বনি, ধ্বনি। বাক্যে সুরের ওঠাপড়াকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিবার আমরা যে রায় মার্টিন আলোচনা করছি সেখানেও যেমন রয়েছে, এখানে প্রশ্ন, এখানে যে টেস্ট পেপার করতে যাচ্ছি এবিটিএ, এখানেও কিন্তু বারবার রয়েছে। সুরের ওঠাপড়াকে কি বলে? তোমরা বহুবার করেছো, সুর তরঙ্গ। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় বিপরীতার্থকতা, তাই তো? আচ্ছা, শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত ভাগ করা হয়, শব্দার্থ পরিবর্তনের ধারাকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর বলে দিই, 3 ভাগে ভাগ করা হয়। এক্ষেত্রে শুনে রাখো 3 ভাগটা কি ভাগ? 1 হচ্ছে শব্দের সংকোচন, 2 হচ্ছে শব্দের প্রসারণ এবং 3 হচ্ছে শব্দের রূপান্তর। খেয়াল রাখবে, শব্দের প্রসারণ, সংকোচন এবং রূপান্তর। এই যে এই জন্য বলছি যে স্কিপ করবে না ভিডিওটা, স্কিপ করে করে দেখলে কি হবে? তোমরা হয়তো এই যে অপশনগুলো টিক দিয়ে রেখেছি এটা দেখে বুঝে যাচ্ছে যে এইগুলো উত্তর, কিন্তু আমার কথাগুলো যখন না শুনবে তখন কিন্তু ওর কাছাকাছি যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু মিস করে যাবে। তার জন্য এই যে এখানে তুমি জেনে গেলে 3 ভাগে, কিন্তু 3 ভাগটা কি কি সেটা তো জানতে হবে। বাই চান্স ধরো দিয়ে দিল কোনো একটা অন্য কিছু ভাবে ঘুরিয়ে, তখন সমস্যায় পড়ে যাবে। আচ্ছা, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, বর্তমান অর্থ লেখনী। খেয়াল রাখতে হবে, আদি অর্থ স্বর, বর্তমান অর্থ লেখনী। তাহলে স্বর বা খাগ একটা যে অর্থ, লেখনীর কি সেই অর্থ? লেখনী অর্থাৎ আমরা লিখি, আর স্বর বলতে তোমরা জানো যে একটা ঘাস টাইপের। তো এই যে দুটো, এই দুটোর অর্থ কিন্তু এক নয়। তাহলে কি হলো? একটু আগেই বললাম যে 3 ভাগে, শব্দার্থকে 3 ভাগে ভাগ করছি আমরা, রূপান্তর, প্রসার এবং সংকোচন। এখানে কি প্রসারিত হচ্ছে অর্থ নাকি সংকুচিত হচ্ছে? কিছুই না, এখানে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ এক ছিল আর এক হয়ে গেল। তাহলে একে আমরা কি বলবো? একে আমরা বলে দেবো শব্দার্থের রূপান্তর, শব্দার্থের রূপান্তর। তাহলে অপশন কি হয়ে যাবে? সি হয়ে যাবে সঠিক উত্তর, শব্দার্থের রূপান্তর। তারপর দেখো, আচ্ছা একটু দেখে নিই, এখানে 26 নম্বর করেছি, এখানে 27 নম্বর। দেখো, কান্তকবি নামে পরিচিত, কান্তকবি নামে কে পরিচিত? আমরা আগের দিনও করেছি কি, রজনীকান্ত সেন। তাহলে অপশন হয়ে যাবে, অপশন হয়ে যাবে, এক সেকেন্ড, অপশন হয়ে যাবে সি, রজনীকান্ত সেন। রজনীকান্ত সেন, এখানে কান্ত, এটা মনে রাখার জন্য দেখো এখানেও কান্ত রয়েছে, এখানেও কান্ত রয়েছে, এটা সহজে তোমাদের মনে থাকবে, কান্ত কবি। আচ্ছা, আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোর পরিচিত মূলত শিশু সাহিত্যের জন্য, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য, সন্দেশ পত্রিকার জন্য, চিত্রশিল্পের জন্য। এক্ষেত্রে বলে রাখি, অনেক জায়গায় তোমরা পাবে অনেকেই বলছেন কি শিশু সাহিত্যের জন্য, কিন্তু শিশু সাহিত্য নয়। তোমাদের বইতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যেখানে রয়েছে পরিষ্কার ভাবে লেখা রয়েছে মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য। আমরা বাংলা, আমরা বিজ্ঞান পাই এখানে, এখানে তো শিশু সাহিত্য আমরা পাই না, তাই তো? আমরা ভাষাতত্ত্বে বিজ্ঞান, বাঙালির বিজ্ঞান চর্চা পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য উপেন্দ্র কিশোর পরিচিত। তো তোমরা সঠিক তথ্যটা কিন্তু নাও, আর তার জন্য আমাদের ভিডিও দেখো অবশ্যই। তারপর দেখো কি বলছে, টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার জন্য অন্যতম পথিকৃৎ কে ছিলেন? সুভাষ মুখোপাধ্যায়। বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ কাকে বলা হয়? তোমরা সবাই জানো প্রতুল চন্দ্র সরকারকে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 31 নম্বর প্রশ্ন। দেখো কি আছে, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে, একটা শূন্যস্থান দিয়ে শুভ কার্যের দিন স্থির হইয়াছে। শুভ কার্যের দিন কবে স্থির হয়েছে? 10 জ্যৈষ্ঠ।
কবে হবে? 10 জ্যৈষ্ঠ তার বিয়ের দিন ঠিক হয়েছে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতে এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন প্রশ্ন বিচিত্রা করতে যাচ্ছি, যখন প্রশ্ন বিচিত্রা এতগুলো পেজ করলাম, তখন আমরা দেখেছি লোকহিতায় এই অপশনটা রয়েছে বারবার। কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। আমি তোমাদেরকে বারবার পড়ানোর সময় বলেছি, অনলাইন ক্লাস করার সময় বলেছি যে কবিতাগুলোকে তোমরা ভালো করে মুখস্থ করো, কারণ শূন্যস্থান বলো বা ক্রম অনুযায়ী সাজানোতে বলো খুব উপকার হবে। তাহলে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, উত্তর কি হয়ে যাবে? অপশন সি। আচ্ছা, 34 নম্বর দেখো কি বলছে, বাক্যের পুনর্বিন্যাস করো কোন ক্রম অনুযায়ী, কোনটার পর কোনটা একটু দেখে নাও। কি বলা আছে? প্রথমটা দেখো, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তাহলে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জনের জমিদারের হাতি ছিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাহলে বুঝতে পারছো, প্রথম কিন্তু এটা, তারপরে কিন্তু এটা। 1 অপশনটা আগে, 2 অপশনটা পরে। কারণ প্রথমে তো খোঁজ করা হলো যে হাতি কার ছিল, তারপরে তো হাতি এলো জমিদার না, জয়রাম মুক্তারের বাড়িতে। তাহলে প্রথমে এটা, তারপরে এটা। এবারে পরের অপশনগুলো দেখতে হবে সেগুলো আরো আগে নাকি পরে। 3 নম্বরে দেখো কি বলছে, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য আসিল, বলিল হাতি পাওয়া গেল না। খেয়াল রাখো, তোমাদের মাথার মধ্যে এই লাইনটা দেখো, হাতি পাওয়া গেল না, এই লাইনটা খেয়াল রাখতে হবে। কেন? এই যে পত্রবাহক শব্দটা দেখলেই আমাদের কি মনে হয়? আদরিণী যখন আম বাগানের কাছে পড়ে আছে সেই সময়ের কথা আমাদের মনে হয়, পত্রবাহক, তাই তো, চিঠি নিয়ে এলো। কিন্তু এখানে বলা আছে হাতি পাওয়া গেল না, তাহলে এটা গল্পের একেবারে প্রথম দিকে, যখন জয়রাম মুক্তার হাতির জন্য, বিয়ে বাড়িতে যাবেন তিনি, হাতির জন্য নরেশচন্দ্রের কাছে চিঠি দিয়ে পাঠিয়েছিলেন, তখন সেই চাকর এসে বলল যে হাতি পাওয়া গেল না। আর এখানে পত্রবাহক ভিত্ত, পত্রবাহক কিন্তু যে পরের যে পত্রবাহক এসেছিল সে কিন্তু ভিত্ত ছিল না। তাহলে হাতি পাওয়া গেল না, এটাই হচ্ছে প্রথম সূত্রপাত। জয়রাম মুক্তারের হাতি কেনার ইচ্ছে জাগলো তারপর থেকে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরটা হবে প্রথমেই হয়ে যাবে 3 নম্বর। কোথায় আছে দেখো, এখানে এ অপশানে 3 নম্বর আছে প্রথমে, এইগুলোতে কিন্তু 3 নম্বর নেই, তবুও আমাদের মিলিয়ে নিতে হবে। 3-এর পর বলছে 1, 3-এর পর 1 কি? হাতি পাওয়া গেল না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল, ঠিক। তারপর বলা হচ্ছে 4 অর্থাৎ পরের দিন বেলা 7টার সময় হাতি এলো। তারপর বলছে 2, বাড়িতে আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকারা কি হলো, বৈঠকখানে ভিড় জমাইলো। একদম ঠিক রয়েছে। তাহলে অপশন কোনটা হবে? অপশন হয়ে যাবে এ। আমাদের হয়ে গেল 35। দেখো 35 নম্বর দেখো কি আছে, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। সত্য মিথ্যা করতে হবে আমাদের। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, আমি একটু আগে আলোচনা করছিলাম, বাংলাদেশে উপভাষা রয়েছে 5 প্রকার, আবার শুধু সেই উপভাষার মধ্যেও কিন্তু আবার অনেক ভেগ আছে। তাহলে স্থানে স্থানে রকমারি ভাষা, এটা আমরা পাচ্ছি বইতে, হ্যাঁ, বাংলা ভাষা প্রবন্ধে পাচ্ছি। আচ্ছা, কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ বলছেন যে হ্যাঁ হয়ে যাবে এটা। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এখানে কি বলা আছে? কয় না, অর্থাৎ এই যে বলা আছে বেঁচে থাকলে জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়, এখানে কিন্তু না বলা আছে। তাহলে কি হবে? এটা হয়ে যাবে ভুল। জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণময় হয়ে দাঁড়াবে, এটাও ঠিক। তাহলে আমরা কি কি পাচ্ছি? প্রথম দুটো সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা সত্য। সত্য সত্য মিথ্যা সত্য। দেখো, সত্য সত্য মিথ্যা সত্য, সত্য সত্য মিথ্যা সত্য। আচ্ছা, 1 সেকেন্ড একটু। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, ঠিক আছে। কলকাতার ভাষায় অল্প দিনে বাংলাদেশের ভাষা হয়ে যাবে। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, জাতীয় জীবনে যেমন বল আসবে অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। হ্যাঁ, সত্য সত্য মিথ্যা সত্য। অপশন কোথায়? ও আচ্ছা, সরি, আমি নিচের অপশন দেখছিলাম, অপশন কিন্তু এখানে রয়েছে, সরি। সত্য সত্য মিথ্যা সত্য, সত্য, এই যে দেখো অপশন বি, সত্য সত্য মিথ্যা সত্য। আমি এই অপশন দেখতে গিয়ে সেটা পাচ্ছিলাম না খুঁজে, যাই হোক, সত্য সত্য মিথ্যা সত্য আমরা পেয়েছি। সত্য সত্য মিথ্যা সত্য, অপশন কি হবে? বি। তারপর দেখো, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়,
প্রত্যেক বাড়িতেই একজন বিছানায়, এটাও আমরা পাচ্ছি পোর্টরাজে, এটাও ঠিক। এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয়, এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয়, এটা কি ঠিক? এটা ঠিক নয়। ঠাকুরের মুখ চাইতেই তো বলা হচ্ছে, দেবীর উপরেই তো সবকিছু ভরসা। দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে, এটাও ঠিক। বাড়ির দরজার একটা কুকুর চুপচাপ বসে আছে, কুকুরটা কি চুপচাপ বসেছিল? সে তো ঘেউ ঘেউ করছিল, তাহলে সে ডেকে যাচ্ছিল, তাহলে এটা ভুল। তাহলে সত্য মিথ্যা সত্য মিথ্যা, কোথায় আছে সত্য মিথ্যা সত্য মিথ্যা? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝাতে পারলাম? পড়ানো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি বলো ভালো লাগছে তাহলে আমাদেরও খুশি লাগে। তো আর অবশ্যই তোমরা কিন্তু, আমি আবার মনে করে দিচ্ছি, সব ভিডিওগুলো আমাদের যে সমস্ত বাকি টপিকের আলোচনা চলছে বাকি সাবজেক্টের, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। আচ্ছা, 37 নম্বর কি বলা আছে? স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প, দেখো ইংরেজি ডিকশনারি শব্দটি এলিয়টের অভিধানে কত সালে পাওয়া যায়? এটা কি হয়ে যাবে? এই যে দেখো 1538 সালে পাওয়া যায়। বাংলা উচ্চারণে অর্ধস্বরধ্বনি আমরা জানি 4 রকমের রয়েছে। অর্ধস্বরধ্বনি এটা 8 নয়, কিন্তু এটা 4। শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বাচ্ছেদকে কি বলবো আমরা? জ্যোতি বলি। তাহলে এটা রয়েছে এই যে সজ্ঞাত হয় তার খবর দেয় সঞ্জীবনী ব্যাকরণ। তাহলে এক পেলাম বি, এক হচ্ছে বি, এখানে রয়েছে এক বি, তাহলে এই অপশনটা একটাতেই রয়েছে এক বি। আচ্ছা, তবু মিলিয়ে নজর রাখ, 2 আছে এ, 2 আছে এ, 3 আছে ডি, 3 ডি, 4 সি, মিলে গেল। আচ্ছা, পরের প্রশ্ন 37 হলো 38 নম্বর, দেখো কি বলছে। বলা হচ্ছে বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কবিতাটা তোমরা ছোটবেলাতেই পড়েছো। এটা কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। এটা হবে দ্বিজেন্দ্রলাল রায়, তাহলে অপশন ডি। হ্যাঁ, আচ্ছা, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তোমরা জানো এটা কার? এটা হচ্ছে রজনীকান্ত সেনের লেখা গান, এটা রজনীকান্ত সেন, অপশন সি। তারপর কি বলা আছে? তারপর বলা আছে ওঠো গো ভারত লক্ষ্মী, গানটি অতুল প্রসাদ সেনের, এবং মমির পুতুল মমির দেশের মেয়ে গানটি রচয়িতা হলেন কে? কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা কি পাচ্ছি? এক পাচ্ছি ডি, 2 পাচ্ছি সি, এক পাচ্ছি ডি, 2 অপশন এ। অপশন এ তে হয়ে যাবে 1 ডি 2 সি, 3 এ, 3 হচ্ছে এ, 4 হয়ে যাবে বি। ঠিক আছে, 38 হয়ে গেল। এবার চলো 39 নম্বর প্রশ্নে। আর দুটো প্রশ্ন রয়েছে, ধৈর্য ধরে এতক্ষণ দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমাদেরও কাজে লাগবে। আচ্ছা দেখো, নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো। কি বলছে? এখন আমাদের একে অপরকে লাগবে, সময়টা সুবিধার নয়। দুটোই তো ঠিক, সরি এক সেকেন্ড, দুটোই ঠিক। একে অপরকে লাগবে, সুবিধার নয় সময়, দুটোই ঠিক। কিন্তু এখানে কি বলছে দেখো, ভুল, এখানে ভুল, এখানে ভুল, তাহলে ভুল তো নয়। একে অপরকে লাগবে কারণ সময়টা সুবিধার নয়, তাহলে কোন অপশনটা হয়ে যাবে? এটা এ আর এর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। বুঝতে পারলে? আচ্ছা, কেস বেস, এই কেস স্টাডির যে প্রশ্নগুলো, এইগুলো কয়েকটা আমরা যে দুটো পেজ, প্রথম পেজটা করেছি এবং এটা দ্বিতীয় পেজ চলছে, দুটোতেই আমরা দেখতে পেলাম এখানে কিন্তু আমাদের নিজেদেরকে ভেবে চিন্তে কিন্তু উত্তর দিতে হবে। এর কোনো উত্তর আমরা কিন্তু বইতে পাবো না, বইতে কোথাও এরকম উত্তর লেখা নেই। আমাদেরকে নিজেদেরকে ভেবে নিজের বুদ্ধি খাটিয়ে আমাদের এই উত্তরগুলো করতে হবে। দেখো কি বলছে, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে। এটা কে কাকে বলছে? এটা জয়রাম মুক্তারকে তার বন্ধুরা বলছে। 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। যে আগে আপনি যখন হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, আগে আপনি যখন 2000 টাকায় কিনেছিলেন, এখন আপনি আরামে সেটাকে কত টাকায়? 3000 টাকায় বিক্রি করতে পারবেন সেটাকে। চোখের খুঁটে, কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মহাশয় কি মানসিকতা প্রকাশ পেয়েছে? তাহলে এই যে চোখের, এই যে কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া, এই লাইনটাকে ভালো করে খেয়াল করো। বন্ধুরা বলছে যে তুমি এখন তো তোমার অভাব চলছে, তুমি আগে 2000 টাকা কিনেছিলে, এখন আরামে তুমি 3000 টাকা পেয়ে যাবে, হাতিটাকে বিক্রি করে দাও। তখন কিন্তু জয়রাম মুক্তারের চোখ দিয়ে জল বেরিয়ে এলো।
এবং তার কোঁচা দিয়ে সে চোখ মুছলো, দিয়ে বলছে তোমরা কি করে এই কথা বলছো। অর্থাৎ কি অপশনগুলো দেখো, বিনয় প্রকাশ পাচ্ছে। এটা কি বিনয়? মনে হচ্ছে বিনয় না। দুঃখে, দুঃখ তো নয়। যন্ত্রণা, তার কি কষ্ট হয়েছে? কষ্টও না। তাহলে কি অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা, অপশন ডি হবে সঠিক উত্তর। এই যে অবলা জীব কে, হাতি, হাতি তো অবলা, সে তো বলতে পারে না, তার প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা, কোনো কৃত্রিম নয় সেই ভালোবাসা, কোনো কৃত্রিম নয়, অকৃত্রিম এক ভালোবাসা ফুটে উঠেছে এই কথার মধ্য দিয়ে। তো এখন তোমাদের কাজ থাকবে কমেন্ট করে জানানো তুমি এই 40টার মধ্যে তুমি কটা ঠিক করতে পেরেছো। কমেন্টে অবশ্যই জানাও, এবং পড়ানো ভালো লাগলে সেটাও কমেন্টে জানাও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, তার জন্য অপেক্ষা করো এবং আমাদের বাকি ভিডিওগুলো দেখতে থাকো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো দিন।